এসআইআর এর প্রস্তুতি দিল্লিতে সিইওদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখি, এসআইআর এর প্রস্তুতিতে বৈঠকে দিল্লিতে সিইওদের সঙ্গে কমিশন। দিল্লিতে বৈঠকের আগে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের ভোটার তালিকা থেকে শুরু করে বুথ এবং আগের এসআইআর এর তথ্য 10টি পয়েন্টে প্রেজেন্টেশন জমা দেবেন সিইও মনোজ আগরওয়াল, এমনটাই সূত্রের খবর। 9 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে মেল করে পাঠাতে হবে এই প্রেজেন্টেশন। 10ই সেপ্টেম্বর 36 জন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দিল্লিতে বৈঠক। দিল্লিতে সিইওদের সঙ্গে বৈঠকে কমিশন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কি খবর রয়েছে, বিস্তারিত জানাও। দেখো, জানিয়ে রাখি যে 10ই সেপ্টেম্বর দিল্লিতে নির্বাচন কমিশন দেশের সমস্ত সিইওদের 36 জন সিইওকে কিন্তু তলব করেছেন। অর্থাৎ এসআইআর নিয়ে কিন্তু আলোচনা রয়েছে এবং মূলত কিন্তু বিহারের সিইও তিনি প্রেজেন্টেশন দেবেন। ওখানে এসআইআর একদম ইমপ্লিমেন্ট হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই রাজ্য থেকেও যে সিইও যাবেন এবং সেক্ষেত্রে এই রাজ্যের সমস্ত তথ্য কিন্তু দিতে হবে এবং একেবারে 9 তারিখের মধ্যেই মেল করে পাঠিয়ে দিতে হবে সেই প্রেজেন্টেশন। অবশ্যই ভোটার তালিকা থেকে শুরু করে আগে যে এসআইআর হয়েছিল সেই তথ্য এবং তার সঙ্গে বুথের সংখ্যা, এরকম 10টি পয়েন্ট কিন্তু তাদেরকে চাওয়া হয়েছে একদম নির্বাচন কমিশনের থেকে। যেহেতু 36 জন সিইও থাকবে, প্রত্যেকে আলাদা কয়েক মিনিটের সময় পাবেন তাদের নিজেদের প্রেজেন্টেশন দেওয়ার। মূলত কিন্তু বিহারের সিইও তারা তুলে ধরবেন, প্রেজেন্টেশন দেবেন কিভাবে তারা এসআইআর সেখানে কার্যকরী করেছেন, ইমপ্লিমেন্ট করেছেন এবং কিভাবে কিন্তু গোটা প্রক্রিয়া কিন্তু একদম নির্ভুলভাবে তারা কিন্তু এগোতে পেরেছেন, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। সেই কারণেই কিন্তু অভ্যন্তরীণ একটি বৈঠক করেন সিইও আজকে এবং সমস্ত তথ্য তিনি সেখান থেকে নেন। তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে দিল্লিতে বৈঠকের আগেই আজকে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ধন্যবাদ তোমায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যাদের থেকে টাকা নিয়েছিলেন, মুর্শিদাবাদের বাসিন্দা এমন 4 জনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি জীবনকৃষ্ণর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগে চিহ্নিত আরও 4 জনকে আগামী সপ্তাহে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী তিনি। লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছেন শিক্ষকের চাকরি। তারও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা। বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতারের পর আদালতে এমন চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার জীবনকৃষ্ণ যাদের টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বা চাকরি পাইয়ে দিয়েছিলেন, মুর্শিদাবাদের বাসিন্দা এমন 4 জনকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে এক মহিলা সহ 4 জন নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন। হ্যাঁ, ওখানে যেখানে কথা বলা সেখানে বলবো। এসএসসি দুর্নীতির ঘটনাতে বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং কোন কোন প্রতিশ্রুতি বিনিময়ে এই টাকা নিয়েছিলেন এবং এই টাকা নেওয়ার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন কিনা, সেবারে সেই বিষয়গুলো জানতে মুর্শিদাবাদ থেকে একাধিক যারা চাকরি প্রার্থী তাদেরকে ডাকা হলো। তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এসেছেন নানান ধরনের তথ্য নিয়ে এবং নথিপত্র নিয়ে। তাদেরকে গতকালকে নোটিশ করা হয়েছিল এবং সকাল 10টার মধ্যে 4 জন চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে ইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন। ইডি সূত্রে দাবি, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার 2টি নতুন অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেখানে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকার লেনদেন হয়েছে। আর এই লেনদেনের সূত্র ধরেই জীবনকৃষ্ণ সাহার সঙ্গে যোগসূত্র মিলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায়। ইডি সূত্রে দাবি, মুর্শিদাবাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে জীবনকৃষ্ণ সাহার 2টি অ্যাকাউন্ট থেকে কলকাতার একটি কোম্পানিতে একাধিকবার টাকা ট্রান্সফার করা হয়। তদন্তে দেখা যায়, যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা গেছে তার মালিক ধৃত মিডলম্যান প্রসন্ন রায়। ইডি সূত্রে দাবি, শুধু প্রসন্ন রায় নন, এমন আরও 4 জনের নাম উঠে আসছে, যাদের অ্যাকাউন্ট থেকে জীবনকৃষ্ণর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে সেই 4 জনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। কেন তারা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে টাকা পাঠিয়েছিলেন, জীবনকৃষ্ণই বা কেন তাদের অ্যাকাউন্টে পাল্টা টাকা পাঠিয়েছিলেন, এই প্রশ্নের উত্তরই ইডির আধিকারিকরা জানতে চাইছেন। ইডি আধিকারিকরা দাবি করছেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের 2টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট খতিয়ে দেখে একাধিক সন্দেহজনক লেনদেনের তথ্য তারা পেয়েছেন এবং ইতিমধ্যেই 4 জনকে তলব করা হয়েছে। এই 2টি অ্যাকাউন্টে আরও কোনো সন্দেহজনক লেনদেন রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যাদের নিয়ে উনি দুর্নীতি করতেন তাদের অনেকের নামই সামনে চলে এসছে, আর যারা এই দুর্নীতির শিকার হয়েছে তাদের অনেকের নাম সামনে চলে এসছে। এক এক করে সিবিআই প্রত্যেককে ডেকে তাদের সাথে বয়ান মিলিয়ে নিচ্ছে। অতএব আমি বিশ্বাস রাখি আগামী দিন আরও বড় তৃণমূলের নেতা গ্রেপ্তার হতে চলেছে। এটা সবার জন্যই অস্বস্তিকর।
আমরা চাই না। আমি তো আবারও একটা কথা বলছি, যিনি মানুষের ভোটে নির্বাচিত হন, এটা আমার চিরদিনের কথা আছে, আমি রিপিট করব, তাকে সবসময় মনে রাখতে হবে যে মানুষ আমায় ভোট দিয়েছে। শুধু ভোটটা দেয় না, সে বাড়িতে বসে আমাকে খেয়াল রাখে আমি কী করছি, আমি কী করছি না করছি তার প্রতি নজর থাকে। অথচ সেটা মেনেই চলা উচিত প্রত্যেকটা মানুষের। ইডি সূত্রে খবর, এই চারজনকে জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য হাতে রেখে জীবনকৃষ্ণ সাহাকে জেরা করতে চান তারা। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগ ঘিরে বিতর্কের মাঝেই এবার সামনে এলো নয়া তথ্য। ভুয়ো সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সন্দেহের তালিকায় থাকা এমন 47 জনের মধ্যে 17 জন এলেনই না প্রথম কাউন্সেলিংয়ে। আর এরপরই সন্দেহ আরও তীব্র হয়েছে রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগে এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। সন্দেহভাজন 47 জনের মধ্যে 17 জন অংশই নিলেন না প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে। বাকি 30 জন সুযোগ পেয়ে গেছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে। এই 30 জনের অনেকেই সুযোগ পেয়েছেন ডেন্টাল কলেজেও। ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র নিয়ে যে 30 জন সন্দেহভাজন পড়ুয়া প্রথম রাউন্ডে কাউন্সেলিংয়ে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে 3 জন সুযোগ পেয়েছেন উলুবেড়িয়া মেডিকেল কলেজে। কল্যাণী জেএনএম এ সুযোগ পেয়েছেন 3 জন পড়ুয়া। এনআরএসে 2 জন, আরজিকর মেডিকেলে 2 জন এবং ন্যাশনাল মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন 3 জন পড়ুয়া। এছাড়াও তালিকায় রয়েছে রাজ্যের আরও একাধিক মেডিকেল কলেজ, যার মধ্যে রয়েছে এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, আর আহমেদ ডেন্টাল কলেজের মতো রাজ্যের প্রথম সারির একাধিক হাসপাতাল, যেখানে ইতিমধ্যেই ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে একজন করে পড়ুয়া কাউন্সেলিংয়ের পর সুযোগ পেয়ে গেছেন বলে অভিযোগ। ফার্স্ট কাউন্সেলিংয়ের পরে আমরা দেখছি যে 17 জন ক্যান্ডিডেট তারা অ্যাপিয়ার্ড হয়নি। পুরো টোটাল 47 জনেরই সার্টিফিকেট, এরা হয়তো সুযোগটা পেল না, কিন্তু ভুয়ো সার্টিফিকেট নিয়ে তো আছে। তাহলে সেই ভুয়ো সার্টিফিকেট নিয়ে থাকার কারণে তাদের কি হচ্ছে, তাদের বিরুদ্ধে আলাদাভাবে ইনভেস্টিগেশন হবে। সম্প্রতি ভুয়ো এসটি শংসাপত্র দিয়ে মেডিকেলের ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার অভিযোগ সামনে আসে। রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে অভিযোগ করা হয়, ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 45 জন। অভিযোগ পেয়ে তদন্তের আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দেয় আদিবাসী উন্নয়ন দপ্তর। পরে তাদের তরফেই জানানো হয়, ভুয়ো সার্টিফিকেটের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 47 জন। এই প্রেক্ষিতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের ইমেল পাঠিয়ে ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পড়ুয়াদের খোঁজার নির্দেশ দেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। সেই মতো 24 ঘন্টার মধ্যে মেডিকেল কলেজগুলির তরফে সেই সব নামও জমা পড়ে। এই নিয়ে ইতিমধ্যেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা করেছেন 3 পড়ুয়া। তাদের অভিযোগ, ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র নিয়ে এতজন ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার কারণে তারা মেডিকেলে সুযোগ পাননি। এবার কি ভুয়ো সার্টিফিকেটধারীদের চিহ্নিত করে বাতিল করা হবে অ্যাডমিশন? সেটাই দেখা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।